জিমেল হ্যাকিং আর ফেসবুক হ্যাকিংকে 100% বন্ধ করে দেওয়া যায়। ম্যাট্রিমনিতে মানুষ আমি তো দেখেছি 80,000, 1 লাখ টাকা, 5 লাখ টাকা অবধি মেয়েরা দিয়ে দিয়েছে। যে গ্রাহকের টাকা চলে গিয়েছে সে যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI-তে কমপ্লেন করে, যে টাকা চলে গিয়েছে সেই পুরো টাকাটা ফেরত পাবে। ইন্টারন্যাশনাল ট্রানজাকশনে ওটিপি বা পিন লাগে না। আধার কার্ড আর থাম ইমপ্রেশনটা যদি দিয়ে দিতে পারি, আমার 10,000 টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবে। এখন তো ম্যাক্সিমাম জামতারা কি করছে, যে কোনো কেওয়াইসি দিয়ে 9টা সিম কার্ড তোলা যায়। সুপ্রিম কোর্ট রুলিং আছে কোনো প্রাইভেট এন্টিটি আধার কার্ড চাইতে পারে না। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমাকে চালু করতে হবে জিমেলে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে অ্যান্ড হোয়াটসঅ্যাপে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি কেউ চালু রাখে, সে 100% তাকে কোনোভাবে হ্যাক করা যাবে না। সবসময় একটা আতঙ্ক, এই সাইবার ক্রাইমের যে ঘেরাটোপ রয়েছে তার মধ্যে আমরা ফেসে যাইনি তো? হ্যাকিং হয়ে গেছে বা হ্যাক হয়েছে কি করে জানবেন? কিভাবে আপনি সাবধানতা অবলম্বন করবেন? তাই নিয়ে আজ আমাদের আলোচনা। আজ আমাদের এই আলোচনায় ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং এর ডিরেক্টর রয়েছেন ডক্টর সন্দীপ সেন। আজ তার সাথে আলোচনা করব কি করে আমরা সিকিওর থাকব, সেটাও জানবো তার থেকে। কি করে আপনারা সিকিওর থাকবেন, কিভাবে এথিক্যাল হ্যাকিং নিয়ে পড়াশোনা করলে তার একটা ভবিষ্যৎ আছে, তাও জানবো। সমস্তটা নিয়ে আজ আলোচনায় রয়েছেন ডক্টর সন্দীপ সেন। নমস্কার। নিজেদেরকে সিকিওর করার আগে তো জানতে হবে যে সাইবার ক্রাইম কত ধরনের। ক্রাইম তো হাজার হাজার রকমের আছে। এবার আমি 1000টা ক্রাইমও যদি আজকে সব ডিটেলস বলি, কালকে 1001 নম্বর ক্রাইমটা চলে আসবে। কারণ এরা এতটাই ইনোভেটিভ, বিভিন্ন বিভিন্ন উপায়ে নতুনত্ব সমস্ত বার করছে, এবং তার জন্যে কোনোটাই কিন্তু রিপিটেশন হচ্ছে না। যে এরকম যেটা আজকে চলছে সেটা দেখা গেল আসছে বছর গিয়ে ওটা অবসোলেট হয়ে গেছে, তো আমাদের সফটওয়্যারের মতো। সুতরাং বিভিন্ন উপায়ে ক্রাইম করা যেতে পারে, কিন্তু মানুষের একটাই সলিউশন, সেটা হচ্ছে অ্যালার্ট থাকা। একটা ছোট ছোট জিনিস আমি মাথায় রাখতে বলবো, যেগুলো করলে কিন্তু 90% সাইবার ক্রাইম হয় না মানুষের সঙ্গে। যেরকম আমরা সবসময় বলি যে কাউকে কোনো নাম্বার শেয়ার করা উচিত না। সেটা ফোনে কেউ বলে দিতে পারে, অথবা লেটেস্ট যেটা হলো এটিএম ফ্রড, সেখানে কি করেছে, যখনই ফোনে কল করেছে বলছে ফোনে বলবেন না, আপনি কি টাইপ করুন, আপনার যে পিনটা আছে আপনি টাইপ করে দিন। ওটা একটা ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্সে চলে যাচ্ছে, যাতে আমরা শুনবো না, কিন্তু আপনার পিনটা আপনারা অটোমেটিক ওখানটায় দিয়ে আপনি অথেন্টিকেটেড হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি শুনছে। সুতরাং আপনি টেলিফোনে টাইপ করুন বা মোবাইলে টাইপ করুন, বা আপনার ওভার দ্য ফোন আপনি সেটাকে আপনি বলুন কাউকে। নিজের ওটিপি পিন কারোর সঙ্গে শেয়ার করা উচিত না। এটা হচ্ছে নাম্বার 1। এটা না করলে কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। এছাড়াও আরও 2-3টে আছে, যেগুলো আস্তে আস্তে আমি যখন এই টপিকগুলো উঠে আসবে আমি শেয়ার করব। বাট ওটিপি শেয়ার করবেন না, এইটুকু যদি মাথায় থাকে তাহলেই কিন্তু ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যায়। কিন্তু ওটিপি শেয়ারিং এর ক্ষেত্রে, যে কোনো জায়গার ক্ষেত্রে যখনই আমরা কথা বলি বা যে কোনো যদি সাইডও খুলি, সেক্ষেত্রে ওটিপিটা তো মাস্ট হয়ে যায়। সেক্ষেত্রে এক্সাম্পল কোথায় মাস্ট হয়? ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি সামনাসামনি একজন মানুষকে দেখতে পাচ্ছেন, তাহলে কোনো সমস্যা নেই। যেরকম আমি একটা ওলাতে উঠলাম, ওলাতে আমি ড্রাইভারকে দেখতে পাচ্ছি, তা সে আমাকে ওটিপি চাইলো, মুখোমুখি যখন চাইছে তখন কিন্তু সেখানে কোনো ফ্রড হওয়ার সম্ভাবনা নেই। বা ধরুন আমাকে একটা ডেলিভারি করতে এসছে, সেই ডেলিভারি করে সামনে দাঁড়িয়েছে এসে, সে আমাকে দাঁড়িয়ে বললো ওটিপিটা দিন, সেখানেও কিন্তু সমস্যা নেই। কিন্তু যাকে আমি দেখতে পাচ্ছি না, তাকে যখন আমি ওটিপি শেয়ার করছি, তখনই কিন্তু আমার ফ্রড 90% বেড়ে যাচ্ছে। ট্রাস্টেড হতে হবে, অ্যাট লিস্ট সামনে থেকে দেখার জন্য। ফিজিক্যালি সে আমার সামনে দাঁড়াবে, তাকে আমি ওটিপি দেবো, সমস্যা নেই। বা কোনো একটা ওয়েবসাইটে আমার কেউ চাইলো না, আমি নিজে একটা ওটিপি দিলাম, আমার ওয়েবসাইটটা আমাকে চাইছে, সেটাও একটু সাবধানে থাকতে হবে। বাট তাও রিস্ক কম। কিন্তু আমাকে ফোন করে কেউ বললো ওটিপি দিন, এবার আপনি কিবোর্ড টিপুন বা আমাকে ওভার দ্য ফোন বলে দিন, ওরা 100% ওটা হচ্ছে ফ্রড। আচ্ছা আচ্ছা, সাইবার ক্রাইম বা জানতে গেলে তো সবার আগে সাইবার ক্রিমিনাল কত ধরনের হয়, সেটা যদি আমরা একটু জানতে পারি। সাইবার ক্রিমিনালটা এটা খুব একটা বড় প্রশ্ন, কিন্তু আমি এটা হয় বলবো যে কমন যে আম জনতা, তার জন্য সাইবার ক্রিমিনাল হচ্ছে
জামতারা। গভর্নমেন্টের কাছে সাইবার ক্রিমিনাল হচ্ছে বিদেশি শক্তি, কারণ তারা কনস্ট্যান্টলি আমাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের উপর অ্যাটাক চালিয়ে যাচ্ছে। সেটা চায়না হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে। তারা জামতারার থেকে ওদেরকে নিয়ে বেশি কনসার্ন। আমাদের কাছে সাইবার ক্রাইম মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেগুলো উল্টোপাল্টা কাজে ব্যবহার করা হচ্ছে। এবার মানুষ কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার উপর ডিপেন্ড করছে যে কে তাকে অ্যাটাক করছে। বিভিন্ন ধরনের চোর আছে বা বিভিন্ন ধরনের ডাকাত আছে, কেউ চোর, কেউ ডাকাত, কেউ খুনি, সবাই সাইবার ক্রাইম, বাট অপারেশনগুলো ডিফারেন্ট। সুতরাং এই মোমেন্টে 90% মানুষ যাকে সাইবার ক্রাইম ক্রিমিনাল বলে সেটা হচ্ছে জামতারারই বিভিন্ন ভেরিয়েশন। তাদের অপারেশন ডিফারেন্ট, যেগুলো হয়তো আজকে আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে। আচ্ছা, একটা মানুষ যখন মানে কেউ বুঝবে কিভাবে যে সাইবার ফ্রড তার সাথে হচ্ছে? মানে অনেকে তো বুঝতেই পারে না। খুব সোজা ব্যাপার, তার টাকা বেরিয়ে যাবে। যতক্ষণ না টাকা বেরোচ্ছে বা কেউ থ্রেটেনিং করছে বা কেউ ব্ল্যাকমেল করছে বা তার নাম করে অন্যের কাছে টাকা চাইছে, ততক্ষণ অবধি তো এটা সাইবার ক্রাইমের পর্যায়ে পড়ছে না। তো ফ্রড বা মানে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফ্রড কমিউনিকেশন আর তারপরে হচ্ছে তার আউটপুটটা কি আছে। এবার ফোন করে বললো যে আপনার বাড়িতে আমরা একটা টাওয়ার বসাবো, হ্যাঁ আপনার প্রচুর ইনকাম হবে, মাসে মাসে আপনার প্রায় 5 লাখ 10 লাখ টাকা ইনকাম হবে। তো মানুষ খুশি হয়ে গেল, হয়তো এমন বাড়িতে তার টাকাপত্র দরকার, বা এখন টাকা কেই না চায়, সবাই চায়। এবার যেই বললো কি করতে হবে, কিছু ডকুমেন্টস দিতে হবে। এবার যেই ডকুমেন্টস চাইলো, বললো আধার কার্ড দিন, প্যান কার্ড দিন, এই সমস্ত দিন। এবার সেইগুলো দেওয়াটা হচ্ছে প্রথম ভুল, কারণ যে মুহূর্তে আধার কার্ড প্যান কার্ড দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে সেগুলোকে নিয়ে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ফ্রড চালু করে দেবে। ইনফ্যাক্ট আধার কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট যদি পেয়ে যায়, তাহলে আধার এনেবল পেমেন্ট সিস্টেম থেকে 10,000 টাকাও বার করে নিতে পারে অ্যাকাউন্ট থেকে, কোনো পিন লাগবে না, ওটিপি লাগবে না। এইবার ধরুন ও দেওয়ার পরে এবার বললো যে একটা প্রসেসিং ফিজ আছে 10,000 টাকা। এবার 10 লাখ টাকা পাবো, 10,000 টাকা কিছুই না। মানুষ টাকা দিয়ে দিল, যেই দিয়ে দিল তারপরে কমিউনিকেশন বন্ধ। তো এই ধরনের যে টাকাটা বেরিয়ে গেল, যে মুহূর্তে আমি জানি যে আমি ইদার টাকাটা দিয়ে দিলাম, দেওয়ার পর কমিউনিকেশন বন্ধ, তার মানে আমি প্রতারিত হয়েছি। অথবা আমার টাকাটা বেরিয়ে গেছে, যাকে আমি টাকা দেইনি, কিন্তু টাকা আমার যদি ডেবিট হয়ে যায় অ্যাকাউন্ট থেকে, তাহলে সেটাও ফ্রড। অথবা আমাকে কেউ একটা ধমকি দিচ্ছে, সেটারও অনেক রকম আছে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, লোন। একসময় মাঝখানে খুব চলছিল যে প্রায় 800-র উপর অ্যাপ আছে যেগুলোকে আমি ইনস্টল করলে আমাকে 2,000, 3,000, 5,000 টাকা লোন দিয়ে দেয়, কোনো ডকুমেন্ট ছাড়াই। এবার অনেকে ভাবে কি যে আমি তো লোকটাকে চিনি না, লোকটাও আমাকে চেনে না, কি আর করবে, আমি তো পাড়ার হিরো, তো হঠাৎ করে টাকা যদি পেয়েই যাই, সমস্যা কি, এটা অ্যাপ ইনস্টল করে নিচ্ছি। কিন্তু সে যে কত বড় বিপদে পড়লো সে বুঝলো না। কিরকম, যে মুহূর্তে অ্যাপটা ইনস্টল করলো, ও পুরো মোবাইলটা ওর কন্ট্রোলে চলে এলো। হ্যাঁ, মানে যে অ্যাপটা বানিয়েছে, এরকম 800টা অ্যাপ এবং ম্যাক্সিমাম চাইনিজ কন্ট্রোল। যে মুহূর্তে অ্যাপটা ইনস্টল করলো, পুরো মোবাইলটা কন্ট্রোলে চলে এলো। ওই পুরো ওর যে কন্ট্যাক্ট লিস্ট, ওটাকে তুলে ও দ্য স্ক্যামারের সার্ভারে পাঠিয়ে দিল। এইবার টাকাটা এলো কি এলো না কিচ্ছু আসে যায় না, সে টাকা আসেও না। এবার ধমকি দিল যে আপনাকে তো আমরা টাকা পাঠিয়ে দিয়েছি, হয়তো দেখা গেল 2,000 টাকা পাঠিয়েছে, আপনার তো 200% ইন্টারেস্ট ছিল, আপনাকে 20,000 টাকা ফেরত দিতে হবে। এইবার সে তো বললো আমি দেবো না, টাকা আমার দরকার নেই, আমি দেবো না। তাকে কনস্ট্যান্ট ধমকি দেওয়া, বিভিন্ন মোবাইল থেকে ঘুরিয়ে সারাদিনে ফোন করা, তাও যদি না শোনে, এবার কি করবে, ওই কন্ট্যাক্ট লিস্টে যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে ফোন করে বলবে যে আপনাদেরকে গ্যারান্টার বানিয়ে এই লোকটি কিন্তু ধার নিয়েছে। এবং কন্ট্যাক্ট লিস্টের সমস্ত লোক তারপরে একে উল্টে প্রেশার শুরু করবে যে আপনি কি করে আমাকে গ্যারান্টার রাখলেন। এবং এমনও মানুষ দেখেছি তারা ডিপ্রেসড হয়ে গেছে, কারণ সে উঠতে বসতে কন্ট্যাক্ট লিস্টের 200, 500, 5,000 লোক তাকে যদি কনস্ট্যান্ট ফোন করে গালি দেয়, সে এমনিতেই ডিপ্রেশনে চলে যাবে, তাকে সোশ্যালি বয়কট করে দেওয়া হবে, তার মার্কেটের রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে। এবং কিছু মানুষ বাধ্য হয় তো আপনি প্লিজ আর কল করবেন না, আমি টাকা দিয়ে দিচ্ছি বলে 20,000 টাকা দিয়ে দিল, কিন্তু সেই 20,000 টাকা দেওয়ার শেষ নেই, তারপরে 50,000 টাকা দাও, 60,000 টাকা দাও, এইভাবে চলতে, মানে কনস্ট্যান্ট ব্ল্যাকমেলিং। তো এরকম কেসে আমি এটা সলিউশন বলি, সেটা হলো যে আপনারা
যখনই এরকম কেস হবে, প্রথম তো এই সমস্ত ইনস্টলেশন কোনো রকম সফটওয়্যার কারুর কথা শুনে বা আমি লোন পাবো ভেবে ইনস্টল করবেন না। যদি ইনস্টল করেও ফেলেন, বুঝবেন কন্ট্যাক্ট লিস্ট বেরিয়ে গেছে। শুধু কন্ট্যাক্ট লিস্ট কেন, ছবি টবি যা সমস্ত কনফিডেন্সিয়াল জিনিস মোবাইলে রেখেছেন সব বেরিয়ে গেছে। ইমিডিয়েটলি থানায় গিয়ে জিডি করুন, একটা জেনারেল ডায়েরি। সেই জিডির কপিটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়ে যে আমি ভিকটিম, আমি কারুর কাছ থেকে লোন নেইনি, কারুকে গ্যারান্টার বানাইনি, যদি কেউ আপনাকে যোগাযোগ করে তাহলে বুঝবেন সে ফ্রড, এবং তার এগেনস্টে আমি পুলিশে কমপ্লেন করেছি, এইটা আমার জেনারেল ডায়েরি। এইটা দিয়ে যদি আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিতে পারি, তাহলে ওরা যোগাযোগ করার আগে মানুষের কাছে চলে যাবে প্রমাণ যে আমি নিজে প্রতারিত হয়েছি। তখন কিন্তু এই ব্যাকল্যাশটা হয় না এবং তখন কিন্তু এই কাণ্ডটা ঘটে না। এছাড়া আর কোনো উপায় নেই। আর নাম্বার 2 হচ্ছে, কাউকে যদি লোন আপনাকে দিয়ে থাকে, দোষী আপনি নন, দোষী সে। কেন? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে যে কেউ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পারমিশন ছাড়া লোন দিতে পারে না। সুতরাং কেউ যদি নিজে থেকে আপনাকে লোন দিয়ে থাকে, এটা তার দোষ, আপনার দোষ না। সুতরাং আপনারা উইদাউট এনি গিল্টি ফিলিং পুলিশে কমপ্লেন করতে পারেন, এবং পুলিশে কমপ্লেন করে জিডিটা দিলে তাহলে এই সামাজিক লজ্জা থেকে বেঁচে যাবে, এই বারবার যে ফোন আসা বা এটা থেকে বেঁচে যাবে। আচ্ছা, হ্যাকিং বা স্ক্যামের সত্যিটা কি? হ্যাকিং কথাটা না খুব মানে একটা টেকনিক্যাল টার্ম। যেটাকে মানুষ হ্যাকিং বলে ওটা অ্যাকচুয়ালি বেসিক্যালি স্ক্যামিং। হ্যাকার আর স্ক্যামারের মধ্যে পার্থক্য আছে। হ্যাকার মানে হচ্ছে যারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে। এবার এর মধ্যে আনএথিক্যাল হ্যাকার আছে, এথিক্যাল হ্যাকার আছে। যেমন আমরা হচ্ছি এথিক্যাল হ্যাকার। এবার এথিক্যাল হ্যাকার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে অডিট করা। এই যে বিভিন্ন কোম্পানি, ধরুন আপনাদের শিলিগুড়িতে যে গেটওয়েল হসপিটাল, রাইট, এটা আমাদের অডিট। এদের সিকিউরিটি আমরা চেক করেছি। তারপরে ধরুন পাওয়ার গ্রিড এখানটাতে, এটাও আমাদের অডিট। হ্যাঁ, তারপরে ধরুন বন্ধন ব্যাংক, যখন প্রথম নেট ব্যাংকিং লঞ্চ হলো তখন আমরা অডিট করেছি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 175টা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে অডিট করার জন্য, কম্পিটেন্ট যারা। পরীক্ষাটায় প্রায় 1,10,000 মতো অ্যাপ্লাই করে, কিন্তু এখন অবধি এত স্ট্রিক্ট পরীক্ষা, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পরীক্ষা হয় তেমনি 175টা কোম্পানিকে ওই পরীক্ষায় পাশ মানে এখন অবধি পাশ করেছে। তো আমরা ওই কোম্পানিটার মধ্যে একটা কোম্পানি। এবার আমরা যদি কোথাও রিপোর্টে সই করি তাহলে সেটা গভর্নমেন্ট ওটা অ্যাকনলেজ করে। এবার কোনো যদি কোম্পানি, ধরুন ব্যাংকিং সেক্টর, টেলিকম সেক্টর, যেগুলোতে প্রচুর কেওয়াইসি আছে, মানে কাস্টমারের ইনফরমেশন আছে, গভর্নমেন্ট বলেছে যে এত চুরি হচ্ছে, তোমরা নতুন যদি কোনো সফটওয়্যার বা ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ব্যাংকিং সিস্টেম বা কোনো নতুন টেলিকম সিস্টেম বা কোনো মেজর সফটওয়্যার যদি তোমরা মার্কেটে আনতে চাও, তাহলে 175টা কোম্পানির একটা কোম্পানিকে দিয়ে তোমাকে অডিট করিয়ে সার্টিফাই না করালে আমরা তোমাকে করতে দেবো না। তো আমরা এই কাজটা করি, দ্যাট ইজ এথিক্যাল হ্যাকিং। এটাই আমাদের ব্রেড অ্যান্ড বাটার, এবং এটার প্রচুর ডিম্যান্ড আছে মার্কেটে। আপনি যদি গুগল করে দেখেন দেখবেন যে, বা naukri.com-এ যদি দেখেন দেখবেন একটা ফ্রেশারকে পর্যন্ত 5 লাখ 10 লাখ মাসে টাকা দিতে রাজি আছে। এতটাই ডিম্যান্ড হয়ে গেছে। আমাদের এখন এথিক্যাল হ্যাকার দরকার ইন্ডিয়াতে, এটা আমার না, এটা ন্যাসকমের সার্ভে, 25 লাখ। কিন্তু এই মোমেন্টে আমাদের দেশে আছে অ্যারাউন্ড 2 লাখ। 23 লাখ আমাদের খাতে নেই, যেটা আমাদের কাছে দেশের পক্ষে খুব খারাপ খবর। এবং যে কোনো জায়গায় এত ক্রাইম বেড়ে যাচ্ছে, এই এথিক্যাল হ্যাকারদের ডিম্যান্ড মার্কেটে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এখন যত কোম্পানি, বড় বড় কোম্পানি, সব কোম্পানি কিন্তু এথিক্যাল হ্যাকার হায়ার করে, কিন্তু মার্কেটে খুব একটা লোক নেই। তার জন্য কি হচ্ছে, স্যালারিগুলো অনেক বেড়ে যাচ্ছে এবং সব কোম্পানি অ্যাফোর্ড করতে পারছে না। তো সেইখানে আমি ধরুন এখানে এই ফিল্ডে 26 বছর ধরে আছি, কিন্তু যারা একদম নতুনও ঢুকছে মার্কেটে, তারাও কিন্তু মাসে এত ফ্রেশার 1 লাখ 2 লাখ টাকা পেয়ে যাচ্ছে। এবং হাইয়েস্ট অবধি এখন অবধি আমি দেখেছি প্রায় 5 থেকে 10 লাখ টাকা মাসে অফার করে দিচ্ছে, যদি সে নলেজ ঠিকমতো থাকে। সুতরাং যত এথিক্যাল হ্যাকার তৈরি হবে, তত কিন্তু আগামী দিনে এই ছেলেগুলোর ভবিষ্যৎ খুব ভালো। কারণ এই ডেফিসিট যদি আমরা মেকআপ দিতে না পারি, আগামী দিনে যদি কোনো যুদ্ধ বাঁধে, মানে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, সেটা কিন্তু পুরোপুরি ডিজিটাল ওয়ার হবে। আপনি যদি এই রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হয়েছে, দেখবেন যে যুদ্ধে অ্যাকচুয়াল মানে আর্মি ঢোকার আগে ইনফ্রাস্ট্রাকচারগুলো সব অকেজো হয়ে গেছে, সেগুলো রিমোটলি অকেজো করে দিয়েছে। একইভাবে আমাদের দেশেও কিন্তু আপনি কয়েক বছর আগে মুম্বাইতে দেখবেন একটা
2-3 দিনের জন্য পাওয়ার ফেলিওর হয়েছিল, মেজর পাওয়ার ফেলিওর। কেন হয়েছিল? বিদেশ থেকে পাওয়ার গ্রিডের উপর অ্যাটাক করেছিল, তার জন্য পাওয়ারের গ্রিড ফেলিওর হয়ে গেছিল। যে মুহূর্তে গ্রিড ফেলিওর হবে, কালকে যদি 3 দিনের জন্য আমার কারেন্ট না থাকে, আপনি ভাবুন আপনার মোবাইল, টিভি সব বন্ধ হয়ে যাবে, আশেপাশে কি হচ্ছে আপনি জানতে পারবেন না, এন্টায়ার কমিউনিকেশন ফেলিওর। সুতরাং গভর্নমেন্ট এগুলো নিয়ে খুব চিন্তিত। সুতরাং আমাদের এই যত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আছে সেইগুলো কিন্তু ওরা প্রচণ্ডভাবে চেষ্টা করছে এথিক্যাল হ্যাকারদের নিয়োগ করে ওগুলোকে কনস্ট্যান্ট মনিটর করা। সেই জন্য 25 লাখ আমাদের এথিক্যাল হ্যাকার দরকার, কিন্তু আমাদের দেশে তার 10%ও নেই। সেটা খুব মানে ক্রাইসিস। আচ্ছা, এথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে এথিক্যাল হ্যাকার যারা হয় তারা পজিটিভিটি নিয়ে কাজ করে, তাই তো? তারা পজিটিভ। কিন্তু এদিক থেকে যদি ভাবি যে এথিক্যাল হ্যাকিং পড়াশোনা করে কেউ যদি নেগেটিভের দিকে যেতে চায় তখন? হ্যাঁ, এটা মজা আছে। আজকে যে ছেলেটা এথিক্যাল হ্যাকিং নিয়ে ভালো করে পড়াশোনা করছে এবং যে ডিগ্রি পাচ্ছে, আমাদের এখন দেখবেন সব জায়গাতে বিএসসি, বিটেক, সাইবার সিকিউরিটি চালু হয়ে গেছে। ইনফ্যাক্ট আমাদের এখানে শিলিগুড়িতে আমাদের ইন্ডিয়ান স্কুল অফ এথিক্যাল হ্যাকিং এর একটা অফিস আমরা লাস্ট 6 বছর ধরে চালাচ্ছি। এটা বাঘাযতীন পার্কে দেখবেন ওয়াও দোকানটার উপরে আছে। তো ওখানে আমরা এমএসসি ও সাইবার সিকিউরিটি চালু করছি। এবার যাদের কাছে কোয়ালিফিকেশন আছে তারা এতটাই স্যালারি পাচ্ছে, তারা খারাপ পথে যাবে না। খারাপ পথে কারা যাচ্ছে? যারা স্কুল ড্রপ আউট, তাদের ইনকাম করার কোনো জায়গা নেই। কিন্তু আমাদের না এই সোসাইটিটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এলন মাস্ক বলেছে আমি ডিগ্রি দেখি না, আমি স্কিল দেখি। তো আমাদের যত রিক্রুটমেন্ট আস্তে আস্তে স্কিল নির্ভর হয়ে যাচ্ছে, ডিগ্রি নির্ভর থেকে আমরা সরে আসছি। সুতরাং এখনো যদি কেউ ভালো স্কিল থাকে তার কাছে কিন্তু চাকরি পাওয়াটা খুব একটা ফ্যাক্টর নয়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। কার ডিমান্ড বেশি, একজন ইলেকট্রিশিয়ান না একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার? দেখবেন একটা ইলেকট্রিশিয়ানের ডিমান্ড কিন্তু অনেক বেশি, তার কাছে কোনো ডিগ্রি নেই, সে হয়তো স্কুল ড্রপ আউট। কিন্তু যদি ভালো ইলেকট্রিশিয়ান হয় বা ভালো প্লাম্বার হয় বা ভালো যদি ফার্নিচারের কাজ জানে, কাঠের কাজ জানে, যে কোনো ইঞ্জিনিয়ারের থেকে তার মানে ইনকাম বেশি, মান্থলি ইনকাম বেশি। তো পুরো ওয়ার্ল্ডটাই না আস্তে আস্তে ওরকম স্কিলের উপর চলে যাচ্ছে। তো একটা টাইম আসবে যখন কিন্তু সে যদি ভালো করে স্কিলটা রপ্ত করতে পারে, তাহলে কিন্তু তাকে অসৎ পথে যেতে হবে না। এখনও আমাদের দেশে এটা একটুখানি গন্ডগোল আছে যে তুমি যদি ভালো একটা ইঞ্জিনিয়ার না হও তোমাকে আমি ভালো প্রমোশন দেব না। এই কাণ্ডটার জন্যেই কিছু মানুষ যারা সত্যি স্কিল আছে কিন্তু সেই বাবা মার অতটা পয়সা নেই বলে পড়াশোনা করাতে পারেনি, তারা আস্তে আস্তে অসৎ পথে অনেকটা চলে গেছে। কিন্তু আমাদের কাছে যারা আসছে তারা কিন্তু এটা যাবে না, কারণ তারা এতটাই ভালো কোম্পানিতে প্লেসড হয়ে যায় যে তাদের ওই অসৎ পথটা করতে হয় না। কারণ আপনি যদি অসৎ পথে যান, কনস্ট্যান্ট ভয় আছে, পুলিশ ধরবে, কালকে তার কোনো স্টেবিলিটি নেই লাইফে, আজকে তার ঠিকমতো সংসার হবে না, বিয়ে হবে না। কিন্তু যদি একটা ভালো কোম্পানিতে চাকরি করে, একটা ভালো মায়না পায়, সে যদি একটা সেই গ্ল্যামারাস জব থাকে, সে কোনোদিনই ওই আনসার্টেনিটিটা চুজ করবে না। সুতরাং আমাদের যারা আসে শিখতে তারা কিন্তু হয় না এরকম। আচ্ছা, ডিজিটাল অ্যারেস্ট কি? ডিজিটাল অ্যারেস্ট না, এটা বেসিক্যালি দুটোভাবে হচ্ছে। একটা হচ্ছে পুলিশ সেজে যখন জামতারা ধমকি দিচ্ছে যে আমি পুলিশ, আপনি একটা অপরাধ করেছেন, আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করা হবে। কীরকম অপরাধ? একটা কুরিয়ার ধরা পড়েছে লখনৌ এয়ারপোর্টে, আমি কাস্টমস থেকে ফোন করছি, ওই কুরিয়ারে আপনার নাম আছে, দেখুন আপনার নাম এই, আপনার অ্যাড্রেস এই। আপনি তো জানেন যে আপনার মোবাইল নাম্বারটা যদি পেয়ে যাই, আপনার বাড়ির অ্যাড্রেস, আপনার পুরো ফ্যামিলি হিস্ট্রি সব বেরিয়ে করে দেওয়া যাবে। তো একটা র্যান্ডম মোবাইল নাম্বার থেকে যদি ফোন করে এবং তা সেই ফোনের পিছনে তার অ্যাড্রেস, তার আধার কার্ড, তার সমস্ত ইনফরমেশন এদের কাছে আছে। এগুলো সব ডেটা লিক হয়, সেখান থেকে পেয়ে যায়। এবার এতটাই ইনফরমেশন দিতে শুরু করে ফোনে যে আপনার কি এই নাম, আপনার কি আধার কার্ড, আপনার কি অ্যাড্রেস, বিশ্বাস করতে বাধ্য মানুষ ভয় পেয়ে যায়। হ্যাঁ, এত জানলো কি করে? নিশ্চয়ই সত্যি ল এনফোর্সমেন্ট থেকে ফোন করছে। আপনি তো মারাত্মক কাজ করেছেন, আপনার নামে একটা কুরিয়ার ধরা পড়েছে, যেখানে একটা ড্রাগস ধরা পড়েছে, আপনি ইমিডিয়েটলি অ্যারেস্ট হয়ে যাবেন। মানুষ থানা থেকে বলছি শুনলেই না একটু ভয় পেয়ে যায়। হ্যাঁ, আরও অনেক আছে যেরকম বলে যে আপনার নামে 2টো আধার কার্ড দেখা যাচ্ছে, আপনার পাসপোর্টে কিছু নকল ধরা পড়েছে, বা আপনি কিছু ক্রাইম করেছেন। তো এতটাই কনভিনসিংলি বলতে থাকে, মানুষ ভয় পেয়ে কি করব,
আপনি ইমিডিয়েটলি একটা কাজ করুন, একটা টাকা রফা করছি, ওই টাকাটা পাঠিয়ে দিন, তাহলে আমরা এই কেসটাকে নিয়ে আর প্রসিড করবো না। যেই টাকাটা দিয়ে দিল, ব্যাস এবার আরো ব্ল্যাকমেল শুরু হয়ে যাবে। এটাকেই বলে ডিজিটাল অ্যারেস্ট। মজা হচ্ছে, আমি যেহেতু পুলিশের সঙ্গে খুব রেগুলার কাজ করি, পুলিশ কোনোদিন ডিজিটাল অ্যারেস্ট করে না। তারা সোজা বাড়ি চলে আসবে, তুলে নিয়ে চলে যাবে, হ্যাঁ, উইথ আ প্রপার ওয়ারেন্ট আর বিকজ অফ মানে ঠিকঠাক যদি রিজন থাকে। সুতরাং ডিজিটাল যদি কেউ আপনাকে ধমকি দেয় যে আমি থানা থেকে বলছি, ওটা বিশ্বাস করার কোনো কারণ নেই। আচ্ছা, এর আরেকটা আপগ্রেডেড ভার্সন আছে। কিরকম? বাবা মাকে ফোন করে বলছে আপনার বাচ্চা আমাদের থানায় ধরা পড়েছে, মানে নিয়ে এসছি, মারপিট করছিল বা ড্রাগস নিয়ে ঘুরছিল, তো অ্যারেস্ট করে দিচ্ছি, এবং যদি অ্যারেস্ট হয় তাহলে কিন্তু সারা জীবন চাকরি পাবে না, ভিসা পাবে না, বিদেশ যেতে পারবে না, অনেক সমস্যা, একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। তো আপনি ইমিডিয়েটলি টাকা দিন, নইলে কিন্তু আমরা ওকে অফিসিয়ালি অ্যারেস্ট করে নেবো। তো এবার মানুষ তো দুম করে বিশ্বাস করবে না। এরা কি করছে, বলছে আপনি বাচ্চার সঙ্গে কথা বলুন। এবার ফোনে যখন ধরাচ্ছে, সেই ফোনে অবিকল বাচ্চার গলা শোনা যাচ্ছে। এইটা কি করে সম্ভব? এটাকে বলে ডিপ ফেক। ডিপ ফেক মানে, এখন তো সব বাচ্চাই ইনস্টাগ্রাম সেলিব্রিটি, তো সব বাচ্চারই কিছু না কিছু ভিডিও পাওয়া যায়। সেই ভিডিওগুলো ডাউনলোড করে ওখান থেকে অডিওটা তুলে, ওই অডিওটা এআইতে ফেলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ফেলে, ওরা ওদের যা বক্তব্য সেগুলোকে বানিয়ে নিচ্ছে, এবং ফোনে যখন কথা বলাচ্ছে সেই অডিও ক্লিপটা শুনিয়ে দিচ্ছে, বাবা বাঁচাও, মা বাঁচাও, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আর নিজের বাচ্চার যখন আওয়াজটা সে শুনতে পাচ্ছে ফোনে, তার না মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে, এবং যা টাকা চাইছে দিয়ে দিচ্ছে। তো এইটা আরেকটা ফর্ম অফ ডিজিটাল অ্যারেস্ট। তাহলে তো একটা ক্রিমিনালকে প্রচুর সময় দিতে হয় এই জায়গাটার পিছনে। কি হচ্ছে এখন না, মানে কিছু শিক্ষিত মানুষ হয়তো পয়সার লোভে হোক যাই হোক, এই ক্রিমিনালদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে, যারা একটু টেক স্যাভি, বাট নট নেসেসারিলি এরা ইন্ডিয়ার মধ্যে আছে, মানে এরা আবার আউটসোর্স করে দিচ্ছে। জামতারা এখন টেকনোলজিটাকে হয়তো আউটসোর্স করছে চায়না, রাশিয়া, পাকিস্তান বা ইসরায়েল, যেখানে খুব হাই টেকনোলজির লোক আছে। তারা শুধু টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে দিচ্ছে, টেকনোলজিটা শিখিয়ে দিচ্ছে, নলেজ ট্রান্সফার করে দিচ্ছে, তারপরে এরা এখানে উল্টো কাজে অ্যাপ্লাই করছে। এবার এই মোমেন্টে দাঁড়িয়ে ইউটিউব ঘাটলে সব কিছু শেখা যায়, হ্যাঁ, তার সঙ্গে যদি এই লোকগুলো অ্যাড হয়ে যায়, তো এরা খুব টেক স্যাভি হয়ে যাচ্ছে। তো এটা না সলিউশন খুব সোজা। কেউ যদি বলে যে আমি কি করব, যখনই ডিজিটাল অ্যারেস্টে যেমন বাবা মাকে ফোন করছে, যদি নিজের ছেলেকে তখনই একটা কল করে বা একটু আধ ঘন্টা বাদে কল করে, ছেলে বলবে কিছুই হয়নি, আমি তো কিছুই করিনি, তো তোমার পাশেই আছি বা এক্ষুনি বাড়ি চলে আসছি। মানুষ ভয় পেয়ে কলটা করে না, সঙ্গে সঙ্গে টাকা দিয়ে দেয়। ওরা না একটা প্রেশার তৈরি করে, এক্ষুনি দিন, 5 মিনিট ওয়েট করছি, তার মধ্যে না করলে এক্ষুনি অ্যারেস্ট করবো। ওইখানে কেটে দিয়ে যে আমাকে 1 মিনিট টাইম দিন, আমি টাকাটা জোগাড় করতে সময় লাগবে, আমাকে আধ ঘন্টা টাইম লাগবে, আমাকে টাকা নেই বলে ওই আধ ঘন্টার টাইমটা নিয়ে যদি ইমিডিয়েটলি বাচ্চাটাকে ফোন করে, সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যাবে এটা পুরো ফেক। কিন্তু ওইটা করছে না, ওই সময়টা তখন কাজ করে না। এক্স্যাক্টলি। আচ্ছা, ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে তো অনেক সময় হ্যাকিং। ওফ, 80% ম্যাট্রিমোনিয়াল সাইটে সব জাল। জাল মানে আমি তো প্রচুর কেস এখান থেকে পেয়েছি। ম্যাক্সিমাম মানে হয়তো নিজেরই প্রোফাইল বানিয়েছে, সে কথা বলছে, ভিডিও করছে, চ্যাট করছে, এত সুন্দর, তার সঙ্গে সে অনেকের সঙ্গেই করছে একসঙ্গে, মানে একটি ছেলে সে হয়তো কথা বলছে প্রায় 30টা মেয়ের সঙ্গে। করার পর এবার বলবে আমার না একটা বিরাট লোকসান হয়েছে, আমার কালকে একটা টাকা খোয়া গেছে, বা আমাকে কোনো একটা কিছু একটা কেসে ফেসে গেছি, আমার ইমিডিয়েটলি 30,000 টাকা লাগবে। এবার 20টা মেয়ের কাছ থেকে যদি 30,000 টাকা জোগাড় করতে পারে, ভালোই টাকা রোজগার হয়ে যায়। এই করে করে টাকাগুলো বার করে যেদিন টাকা দেবে, ব্যাস তারপরই তারা কোনো মানে পাত্তা পাওয়া যাবে না। প্রোফাইল ডিলিট, বা আমি এখন খুব বাজে অবস্থায় আছি, আমি আবার যোগাযোগ করবো বলে আর কোনো যোগাযোগ নেই। ম্যাট্রিমনিতে মানুষ আমি তো দেখেছি 80,000, 1 লাখ টাকা, 5 লাখ টাকা অবধি মেয়েরা দিয়ে দিয়েছে। আমি জানি না এত টাকা ওদের কাছে কোথায় আসে, কোত্থেকে জোগাড় করে, কেনই বা এত ভালোবাসা দিয়ে দেয়, কিন্তু এটা হচ্ছে। আচ্ছা, ভিডিও ব্ল্যাকমেলিং, এটা তো বেশ মাঝখানে, ভিডিও ব্ল্যাকমেলিংটা মাঝখানে খুব হচ্ছিল। এটা কি হয়, এটা সূত্রপাত হয় হচ্ছে নয় হোয়াটসঅ্যাপে, নয় ফেসবুক মেসেঞ্জারে।
হাই হ্যালো, প্রত্যেক দিন নতুন নতুন কেউ না কেউ একটা হাই হ্যালো করতেই থাকে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে। এবার গল্প করছে কেমন এই গিয়ে আমার বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেল। মানুষ এখন এত লোনলি হয়ে গেছে যে হাই বললেই সঙ্গে সঙ্গে বন্ধু বানিয়ে নেয়। এবার কিছুদিন যাওয়ার পর তারপরে না দুম করে একটা ভিডিও কল চালু করে দেয়। এবার ভিডিও কলটা, আমরা কাজে এত ব্যস্ত থাকি, কোনটা হোয়াটসঅ্যাপে অডিও কল কোনটা ভিডিও কল অতটা কিন্তু মানুষ খেয়াল করে না। যেই চালু করে দিল, ওরা কি করলো, ওই যে ওর ক্যামেরার সামনে একটা নিউড ভিডিও চালু করে দেয়। অ্যাকচুয়ালি ও নেই, কিন্তু ও ক্যামেরার সামনে একটা পর্ন ভিডিও চালু করে দিয়েছে। আমি উল্টো দিক থেকে দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে। এবার অনেকে এন্টারটেইনড, হ্যাঁ এটা কি হচ্ছে, অনেকে বুঝতে পারছে না কি হচ্ছে, অনেক শকড হয়ে যায় অনেকে। 5 সেকেন্ড কি 10 সেকেন্ড, ওই যে 10 সেকেন্ডের ভিডিওটা তুলে নিল, যেখানে এক পাশে আমি আছি আর এক পাশে একটা পর্ন ভিডিও চলছে, মনে হবে যেন আমি কারোর সঙ্গে একটা সেক্স চ্যাট করছি। এইবার ওই ভিডিওটা রেকর্ড করে শুরু করে দিল 2 দিন বাদে একটা কল, যে আমি দিল্লি পুলিশ থেকে কল করছি, এবং ট্রুকলারে দেখাবে দিল্লি পুলিশ। কেন? ট্রুকলারের কাছে কোনো ডেটাবেস নেই। নতুন একটা সিম কার্ড নিয়ে যদি 20 জন মানুষ ওটাকে দিল্লি পুলিশ বলে সেভ করে, ট্রুকলার দিল্লি পুলিশই দেখাবে। এবার যেই দেখলো দিল্লি পুলিশ, কি হয়েছে, আপনি তো এরকম একটা ধরা পড়েছেন, এরকম একটা সেক্স চ্যাট করছিলেন এক ভদ্রমহিলার সঙ্গে এবং তিনি সুইসাইড করেছেন, এবং সে আইএএস অফিসারের বউ বা মেয়ে, এই মোটামুটি এই 3টে স্ক্রিপ্ট বলে। কি করতে হবে? ইমিডিয়েটলি, এটা তো একটা বড় সড়ো গন্ডগোলের জায়গায় যাচ্ছে, আপনি অ্যারেস্ট হয়ে যাবেন, আপনি টাকা দিন। এবার কিছু মানুষ সতর্ক আছে, সে বলবে না আপনি যা খুশি করুন, কিচ্ছু করবো না। এইবার বলবে আচ্ছা, এবার স্বরূপ ধরবে, মানে আমি জামতারা, তখন বলবে ঠিক আছে টাকা দেবে না, আমি এটা কাজ করছি, এটাকে তুলে তোমার ফেসবুকে আমি কমেন্ট সেকশনে আপলোড করে দিচ্ছি, বা এটা ইউটিউবে লাইভ করে তোমার সমস্ত বন্ধু বান্ধব যত ফ্রেন্ড আছে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। মানুষ খুব ভয় পেয়ে যায়, এবং এটা প্রায় 10,000 ভিকটিম বোধ হয় কলকাতাতে, মানে হিউজ। কারণ ম্যাক্সিমাম লোক এটা ঘটার পর থানাতে যেতে ভয় পায়। হ্যাঁ, এটা চক্ষু লজ্জা থাকে, কাকে বলে দেবে, কি হবে, কি বা বলবো, কেই বা বিশ্বাস করবে আমাকে। রিপোর্টিং খুব একটা বেশি হয় না, হিউজ অ্যামাউন্ট অফ ভিকটিমস, এবং মানুষ প্রচুর টাকা দিয়ে দেয়। মানে একজনকে বোধ হয় 75 লাখ টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মানে এখান থেকে ওখান থেকে জোগাড় করে টাকা দিয়ে দিয়েছে। তো আমার এখানে খুব ইজি সলিউশন একটা হচ্ছে, এরা কোনোদিন ভিডিও আপলোড করে না, কারণ করলেই আইপি ট্র্যাক হয়ে যাবে, তো ওটা ভয় পাওয়ার কিছু নেই। নাম্বার 2, যদি এরকম কিছু হয়, ইমিডিয়েটলি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো কয়েকদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে দেওয়া উচিত, এবং যখনই ফোন করবে কোনো কথা না বলে ব্লক, এবং 1930-তে ফোন করে রিপোর্ট। 1930 বা এখানটা আরেকটা পোর্টাল আছে, চাকসু বলে একটা পোর্টাল আছে, এই পোর্টালগুলোতে যদি রিপোর্ট করে, তাহলে কিন্তু এই নাম্বারগুলোকে ট্র্যাক করতে শুরু করে দেয় সেন্ট্রালি, এবং তারা ধরার চেষ্টা করে যে কারা করছে, কোত্থেকে করছে, কোন আইপি থেকে করছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওরা যদি একবার সেন্স করে যে মানুষ ভয় পেয়ে গিয়েছে, ওরা কিন্তু আর ছাড়ে না। কিন্তু যদি ওরা সেন্স করে যে ভয় পাচ্ছে না, খুব টাফ আছে একে মানে ঠকানো বা টাকা বার করা, ওরা 2-3 দিন বাদে কিন্তু হাল ছেড়ে দেয়। আমি এরকম প্রচুর কেস হ্যান্ডেল করেছি। এইগুলো যদিও আমার একটা কাজ নয়, আই ডোন্ট ডু ইট বাই প্রফেশন, কিন্তু অনেক সময় খুব মানে বিখ্যাত মানুষরা চলে আসেন, তারা সমাজে খুব নাম করা বা হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, খুব বড় ব্যবসায়ী, এরা খুব বাজেভাবে ভিকটিম হয়। কেন? কারণ ওরা জানে যে এদের কাছে টাকা আছে, এরা পাবলিক ফিগার, এদের কাছে রেপুটেশনটা খুব ইম্পর্টেন্ট, পলিটিশিয়ান রেপুটেশন খুব ইম্পর্টেন্ট, বা খুব 5,000 কোটি টাকার মালিক, তাদের টাকা প্রচুর আছে, একটু চাপ দিলে টাকাটা দিয়ে দেবে। তো এই ধরনের লোকদের আমরা একটু হেল্প করে দিই উইদাউট এনি আস্কিং ফর মানি, কেননা এরা খুব ভয় পেয়ে যায়। তো আমরা এদেরকে আজ অব্দি কাউকে 1 পয়সাও দিতে দেইনি। হোটেল বুকিং এর, হ্যাঁ হোটেল বুকিং আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আপনি সাইটে গেলেও পেয়ে যাবেন। যেমন একটা পুরীতে একটা হোটেল আছে সিগাল, দেখবেন হোটেলের সাইটে গেলেই ওরা পরিষ্কার উপরে লিখে দিচ্ছে যে এই নাম্বারগুলো ফ্রড নাম্বার, এগুলোতে কল করবেন না। এরা কি করেছে, এই জামতারা, এরা ওই সিগালের নামে একটা সাইট বানিয়েছে, আরেকটা সাইট, এবং যে অরিজিনাল সাইটটা সেটা বোধহয় আজ থেকে 10 বছর আগে বানানো, অত্যন্ত পুরনো দেখতে, অত্যন্ত বাজে দেখতে। নতুন যে সাইটটা, ওটা একদম ঝকমক ঝকমক করছে। এবং শুধু তাই নয়, যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা ডিজিটাল মার্কেটিং করে, নতুন সাইটটা সবসময় উপর দিকে দেখায়, পুরনো সাইটটা নিচের দিকে দেখায়। মানে কেউ যদি টাইপ করে যে সিগাল হোটেল, ও সবার আগে ওই জামতারা সাইটটাই দেখবে।
যে মুহূর্তে ক্লিক করবে একটা নাম্বার দেবে, খুব সুন্দর সাইট, ওই নাম্বারে যে মুহূর্তে ও ডায়াল করবে ও সোজা হেঁটে হেঁটে জামতারা কল সেন্টারে ঢুকে যাবে, আহা, এবং তারপরে যা বলবে করতে যে এখানে কি পয়সা দিন, এবং সঙ্গে সঙ্গে বলবে আরে আপনি তো বিরাট ভাগ্যবান, লাস্ট দুটো মাত্র রুম খালি আছে, সি ফেসিং, হুম হুম হুম। হ্যাঁ মানে হয়তো রেট হয়তো 5,000 টাকা হলে 2,000 টাকায় ডিসকাউন্টটা এখন চলছে, আপনি নিয়ে নিন, আপনি যদি আর 1 মিনিট দেরি করেন আপনার আরও দুটো কল ঢুকছে, আমি এক্ষুনি ছেড়ে দেবো। এইরকম প্রেশার তৈরি করে, এবং প্রচুর প্রচুর হোটেলে, আমি একটা নাম বললাম, এরকম বোধহয় খান শয়েক হোটেল গোয়া, পুরী, শিলিগুড়ি, আহ, দীঘা, এই সমস্ত হোটেলগুলোর নামে এগুলো ফেক সাইট বানিয়ে মানুষের, আমি রিসেন্টলি একটা ছেলে 3 লাখ টাকা দিয়ে দিয়েছে, মানে 3 লাখ দিয়েছে মানে ওকে হয়তো 3,000 টাকা দিতে বলেছে, কিন্তু ওই 3,000 টাকা দিতে গিয়ে ওকে ফ্রড করে 3 লাখ টাকা বার করে দিয়েছে। ও বুঝতে পারেনি, লিঙ্ক ক্লিক করেছে, যখনই লিঙ্ক ক্লিক করেছে ওইখানে 3,000 মানে 30,000 টাকা বোধহয় চেয়েছিল, একটা শূন্য অ্যাড করে দিয়ে 3 লাখ টাকা বার করে নিয়েছে। ও মাই গড, এরকমও সম্ভব আর কি? প্রচুর হচ্ছে, প্রচুর, মানে অনেক ধরনের আছে সাইবার ক্রাইম, বিরাট বড় প্রচুর ইন্ডাস্ট্রি, প্রচুর, হ্যাঁ। 1,00,000 কোটি টাকার ইন্ডাস্ট্রি। মানে এখন যদি আমি ভাবি যে তাহলে আপনি ভালো, ইন্সপায়ার্ড হবেন না কিন্তু, হ্যাঁ ভালো হ্যাঁ কিছু হয়তো হ্যাঁ। কাজ করছে না, খারাপটাই বেশি হয়তো। তো আচ্ছা, ব্যাংক এন্ড ক্রেডিট কার্ড, এটা তো বিশাল বড় একটা জায়গা। এবং কিছুদিন আগেই ব্যাংকের একটা কাজ হয়েছিল যে একজন এটিএম এ গিয়েছে, সেখানে তার এটিএমটা স্টাক হয়ে যায় এবং দেয়ালে একটা নাম্বার লেখা ছিল, সেখানে ফোন করার পর তাকে বলা হয় যে এখান থেকে একটু এগিয়ে আসুন, আমাদের কাজ হচ্ছে, ওখান থেকে আপনি নিয়ে যান একজন লোককে। তো সে যায় এবং সে ওখানে গিয়ে যথারীতি তাকে কাউকে খুঁজে পায় না, কিন্তু লোকটা ফোনে আছে এবং তাকে বলেওছে যে আপনাকে আমি দেখতে পাচ্ছি। তো তারপরে তার মোবাইলে মেসেজ আসে 10-20,000 টাকা তার কেটে যায় এবং সে এটিএম এসে দেখে তার এটিএম কার্ডটাও নেই। এটা কিভাবে সম্ভব? কেউ আপনাকে এইখানে দেখছে। এটার একটা গুড নিউজ আর ব্যাড নিউজ আছে। প্রথম কথা হচ্ছে, এইখানে যেখানে এটিএমটা ইটসেলফ কম্প্রোমাইজ হয়েছিল, হুম এখানে যদি যে গ্রাহকের টাকা চলে গিয়েছে সে যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইতে কমপ্লেন করে, যে টাকা চলে গিয়েছে সেই পুরো টাকাটা ফেরত পাবে। আচ্ছা। এখানে 1 টাকাও ওর পকেট থেকে চুরি যাবে না, কেননা অন্যায়টা ব্যাংকের, এটিএমটাই কম্প্রোমাইজ হয়ে গিয়েছিল। আটকে গেছিল। কিন্তু সে যদি কাউকে ওটিপি শেয়ার করে তাহলে ব্যাংকের আর দায়িত্ব নেই, কারণ ব্যাংক তাকে বাঁচাবার জন্য ওটিপি দিচ্ছে, সে নিজে সেই ওটিপিটা কাউকে দিয়ে দিচ্ছে, ব্যাংকের দায়িত্ব শেষ। সেখানে যা টাকা বেরোবে সেটা কিন্তু শেয়ার ফেরত পাবে না, হুম হুম এইটা প্রথম মাথায় রাখতে হবে। এইবার এই যে কাণ্ডটা ঘটেছে, এই কাণ্ডটা না, সেই আমরা তো ডাক্তার, সাইবার ডাক্তার, হুম এবার ডাক্তারের কাছে মানুষ এসে না বলে আমার পেট ব্যথা করছে, আমি কিচ্ছু করিনি, হুম তারপরে একটু কথাবার্তা বলার পর বোঝা যায় যে সে হয়তো বিরিয়ানি খেয়েছে, হুম ফুচকা খেয়েছে, অনেক কিছু খেয়েছে। তো এখানে 2-3টে কাণ্ড করেছে যেটা হুম হুম বলেনি, চেপে যাচ্ছে। কি করেছে? প্রথম কথা তো দোষটা ব্যাংকের, কারণ এটিএমটার মধ্যে এমনভাবে করেছে, এটা মোস্ট লাইকলি এটিএম যারা সারাই ফারাই করে বা মেনটেন্যান্স করে ওরকম কোনো একের মধ্যে যুক্ত আছে, হ্যাঁ ধরা হুম পড়বে, আলটিমেটলি কেউ ধরা পড়বে না একটা। এটিএমটা যেই কার্ডটা ঢোকাচ্ছে, ওরা কার্ডটা ওখানে এটিএমটা এমনভাবে ট্যাম্পার করেছে যে কার্ডটা ভিতর দিকে ঢুকে যাচ্ছে, হুম বেরোচ্ছে হুম না। হ্যাঁ, এবার ভিতর দিকে ঢুকলে প্যানিক করছে। ওই এটিএম এর গায়ে কিন্তু ছোট ছোট করে লেখা আছে যদি কোনো গন্ডগোল হয় কোন কাস্টমার সাপোর্টে ফোন করা উচিত, হুম সেইটা কেউ দেখেনি। বাইরের দেওয়ালে একটা পোস্টার টানিয়ে রেখে দিয়েছে যে এইটা টোল ফ্রি নাম্বার, এত বড় একটা পোস্টার, হুম, সবার ওটার দিকে নজর পড়েছে, একদম। ওটা জামতারা লাগিয়েছে। হুম ওই টোল ফ্রি নাম্বারে ফোন করেছে যে আমার তো কার্ডটা ঢুকে গেল। জামতারা কি করেছে, এক তো ব্যাংকেরটা এটিএমটা নষ্ট করেছে যাতে কার্ডটা ঢুকে যায়, করে উল্টো দিকে পোস্টারটা লাগিয়ে রেখে দিয়েছে যে বিপদে পড়লে এখানে ফোন করবেন। হুম আর মানুষ ওখানে কার্ড ঢুকছে আর ওখানে ফোন করছে। হুম এইটুকু বুদ্ধি নেই যে ব্যাংক কোনোদিন পোস্টার লাগিয়ে টোল ফ্রি নাম্বার দেবে না, হুম হ্যাঁ দিলে এটিএম এর ভিতরে দেবে, হুম বাইরে দেবে না। আচ্ছা, যে মুহূর্তে ওই টোল ফ্রিতে ফোন করেছে, বলেছে আপনি এক্ষুনি এটাকে লক করে দিচ্ছি কার্ডটাকে, যাতে কার্ড থেকে টাকা না বেরোতে পারে, আপনি ফোনের মধ্যে পিনটা দিন, এটা বলেছে, এবং ফোনের মধ্যে টাইপ করে করে পিনটা দিয়েছে। যে মুহূর্তে পিনটা দিয়েছে ওর কলার আইডিতে পিনটা তো দেখা যাচ্ছে, হুম যে মুহূর্তে পিনটা দেখা যাচ্ছে ও নেট ব্যাংকিং করে ওখান থেকে বার করতে পারে, বা ফোন ব্যাংকিং করে বার করতে পারে, বিভিন্ন উপায় বার করতে পারে। ওইখান থেকে কিন্তু ওর টাকাটা আস্তে আস্তে, এবং ওটিপি বেসিক্যালি পিন বা ওটিপি ওরা শেয়ার করেছে।
দোষটা ওদেরও আছে, গ্রাহকেরও আছে। কিন্তু যেহেতু সূত্রপাতটা ব্যাংকের থেকে হয়েছে, তাতে কিন্তু গ্রাহক যদি ব্যাংকে এটাকে চ্যালেঞ্জ করে, ব্যাংক টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু এবার আসছে যদি ব্যাংকের দোষ না থাকে, তাহলে কি ভাবে হতে পারে সেটার মধ্যে আমি আসছি। প্রথম কথা হচ্ছে, আজকে ক্রেডিট কার্ডের যদি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন ডিঅ্যাক্টিভেট করা না থাকে, অনেকেই হয় বাইরে বিদেশ ঘুরতে যায়, ক্রেডিট কার্ডটা ইউজ করে, তার মানে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটাকে অ্যাক্টিভেট করে, ফেরত এসে বা ওখানে বসেও ওর বিপদ আছে। কীরকম? ক্রেডিট কার্ডে যদি আমি নাম্বার, নাম, এক্সপায়ারি ডেট আর সিভিভি নাম্বারটা আমি পেয়ে যাই, আমি যে কোনো সাইটে যত খুশি কেনাবেচা করতে পারি, ওটিপি পিন লাগে না। ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনে ওটিপি বা পিন লাগে না, এটা অনেকে জানে না। ডোমেস্টিকে লাগে। তো আমার ইন্ডিয়ান ক্রেডিট কার্ড দিয়ে যদি আমি এখন চায়নাতে বসে কিছু কেনাবেচা করি, বা পাকিস্তানে বসে যদি কেনাবেচা, বাংলাদেশেও বসে যদি কেনাবেচা করি কোনো ই কমার্স সাইটে, আমার ওটিপি পিন চাইবে না, এমনি ডাইরেক্ট ডেবিট হয়ে যাবে। সুতরাং মানুষের উচিত দুটো কাজ করা। এক, যদি আমি বিদেশে ঘন ঘন না যাই, আমার ওটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখা। আর দুই, যদি আমাকে যেতেও হয়, আমার লিমিটটা কমিয়ে রাখা, যাতে যদি চুরিও হয় খুব বেশি চুরি হবে না, 1 লাখ 2 লাখ টাকা যেন লিমিটটা না করে রাখেন। এটা গেল এক। নাম্বার 2 হচ্ছে আধার এনেবল পেমেন্ট সিস্টেম। আধার এনেবল পেমেন্ট সিস্টেমটা কি? আমি যদি ফিঙ্গারপ্রিন্ট আর আধার কার্ড এই দুটো একসঙ্গে ব্যবহার করি, দেখবেন এটিএম এ না ফিঙ্গারপ্রিন্ট রাখার জায়গা আছে। আধার কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট যদি করি, তাহলে আমার ওখানে কার্ডলেস উইথড্রয়াল আছে। তার মানে কার্ডও লাগবে না, শুধু আধার কার্ড আর থাম ইমপ্রেশনটা যদি দিয়ে দিতে পারি, আমার 10,000 টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবে। আমার দরকার নেই কোনো কার্ড, আমার ওটিপি লাগবে না, আমার পিন লাগবে না, কিচ্ছু লাগবে না। এইটা কি করে বন্ধ করব? এইটা বন্ধ করতে গেলে আমাকে আধার যে অ্যাপ আছে বা মাই আধার যে ওয়েবসাইটটা আছে বা আশেপাশের যে আধার সেবা কেন্দ্র আছে, সেইখানে গিয়ে বায়োমেট্রিক আর আধারটাকে লক করতে হবে। যে মুহূর্তে লক করব, এই সমস্ত ক্রাইমগুলো কিন্তু আর করতে পারবে না। শুধু তাই নয়, আধার এখন ম্যাক্সিমাম আধার কার্ড রিলেটেড, নতুন সিম কার্ড তুলতে পারবে না। এখন তো ম্যাক্সিমাম তারা কি করছে, যে কোনো কেওয়াইসি দিয়ে 9টা সিম কার্ড তোলা যায়। আমি কোনো দোকানে গেছি, গিয়ে আমি আমার কেওয়াইসি আমার ডকুমেন্ট দিয়েছি, একটা সিম কার্ড আমাকে দিয়েছে, 8টা সিম কার্ড জামতারাতে পাঠিয়ে দিয়েছে। এবার ওই যে সিম কার্ডটা দিল, ওইখান থেকেই কিন্তু ক্রাইম করলো। পুলিশ চলে এলো আমার বাড়িতে, কারণ আমার কেওয়াইসিটা ইউজ হয়েছে, আমি জানতেও পারলাম না। এটার একটা সলিউশন আছে। গুগল করে কেউ যদি দেখে TAFCOP, TAFCOP, এটা গভর্নমেন্টের ওয়েবসাইট, ওই সাইটটায় গিয়ে যদি আমার নাম্বারটা দিই, ও বলে দেবে এই মোমেন্টে আমার এই কেওয়াইসি দিয়ে কটা সিম কার্ড অ্যাক্টিভ আছে। এটা ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের একটা ওয়েবসাইট চালু করেছে ওরা। সেখানে যদি আমি কোনো নাম্বার দেখি যেটাকে আমি চিনি না, ওখান থেকেই ব্লক করতে পারবো। ওখানেই ব্লক করে দেওয়ার বাটন দেওয়া আছে। যেই ব্লক করে দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেফ সিকিউরড হয়ে যাব। বাট এই সমস্তগুলো মাথায় রাখতে হবে, কারণ আমি আজকে একটা হোটেলে যাচ্ছি, আমি আধার কার্ড দিয়ে দিচ্ছি। এই আজকেও আমি হোটেল থেকে যখন এলাম, ফার্স্টে ঢোকার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট প্রুফ দিন, কোনোদিন আধার কার্ড দেবো না। কেননা সুপ্রিম কোর্ট রুলিং আছে, কোনো প্রাইভেট এন্টিটি আধার কার্ড চাইতে পারে না। আমি কি দেবো? ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স। ওরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নেবে, কোনো রকম গন্ডগোল করবে না, কিন্তু চাইবে কিন্তু ফার্স্টে আধার কার্ড। কিন্তু যে মুহূর্তে আধার কার্ডটা দেবো, ফিঙ্গারপ্রিন্ট তো 2 মিনিটে পেয়ে যাবে। সুতরাং আধার কার্ড কাউকে যদি শেয়ার না করি, যদি বায়োমেট্রিক আর আধার কার্ডটা আমি লক করে রাখি, তাহলে অনেকগুলো ক্রাইম থেকে আমি বেঁচে যাব। আচ্ছা, জিমেল বা ফেসবুক এগুলো হ্যাকিং কি করে বন্ধ করা যায়? জিমেল হ্যাকিং আর ফেসবুক হ্যাকিংকে 100% বন্ধ করে দেওয়া যায়। কিভাবে? জিমেলে আমি যদি একদম উপর দিকে 9টা ডট আছে, ওই 9টা ডটের মধ্যে যদি ক্লিক করি, একটা ড্রপ ডাউন হবে, সেখানে প্রথমটা দেখবেন ছবি দেওয়া আছে অ্যাকাউন্টস। ওইটার মধ্যে ক্লিক করলে নতুন একটা পেজ খুলে যাবে। সেই পেজে একদম বাঁ দিকে লেখা আছে সিকিউরিটিস। ওই সিকিউরিটিসে ক্লিক করলে ডান দিকে দেখাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। মানে ওই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে আমি যে মুহূর্তে অন করব, বাই ডিফল্ট অফ থাকে,
যেই অন করব বলবে তোমার নাম্বার কি, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। ওই মোবাইল নাম্বারটা দিয়ে যখন আমি অন করে দেবো, এবার যদি আইডি পাসওয়ার্ড চুরিও যায়, যে মুহূর্তে কেউ আইডি পাসওয়ার্ড দেবে সে ঢুকতে পারবে না। কেন? 2 ফ্যাক্টর অথেন্টিকেশনে আমার মোবাইলে ওটিপি পাঠাবে, যতক্ষণ না ওই ওটিপিটা ওখানে ফেলবো ও ওখানে ঢুকতে পারবে না। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আমাকে চালু করতে হবে জিমেলে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে অ্যান্ড হোয়াটসঅ্যাপে। সব জায়গাতেই আছে, সব কটার মধ্যে আছে, কেউ ব্যবহার করে না। কিভাবে করবে একটু বলে দিন, দর্শকরা তো দেখছি। খুব একটা হোয়াটসঅ্যাপ বলে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আমি যদি হোয়াটসঅ্যাপ খোলার পর হোয়াটসঅ্যাপের সেটিংয়ে যাই, সেখানটায় দেখবো অ্যাকাউন্টসের মধ্যেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সেটিং, অ্যাকাউন্টস, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। ফেসবুকে যদি যাই, ফেসবুকের সেটিংসের মধ্যে পাসওয়ার্ড, লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড, ওর মধ্যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি কেউ চালু রাখে, সে 100% তাকে কোনোভাবে হ্যাক করা যাবে না। আর যদি না চালু রাখে, 100% সে কোনোদিন হ্যাক হবে। তাহলে 2 ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট সকলের ক্ষেত্রে, সবচেয়ে। ওটা হচ্ছে লাস্ট অ্যান্ড দ্য ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এটা যদি অন না রাখে, আজকাল হোয়াটসঅ্যাপ অব্দি হ্যাক হয়ে যাচ্ছে। সুতরাং হোয়াটসঅ্যাপেও কিন্তু 2 ফ্যাক্টর চালু রাখা উচিত। আচ্ছা, মোবাইল যদি হারিয়ে যায় কি করে উদ্ধার করবে? মোবাইল একটা নাম্বার আছে, IMEI নাম্বার। এই নাম্বারটা জানেন? IMEI নাম্বার আপনার মোবাইলে কি আছে জানেন না, ম্যাক্সিমাম লোক জানে না। আর মোবাইলটা চুরি হয়ে গেলে তো পাওয়া যাবে না। তো এটা কোথায় থাকে? এটা নয় বিলটার মধ্যে লেখা থাকবে, নয় যে প্যাকেটটা আছে ওই প্যাকেটে লেখা থাকবে। এবার যদি অনেক পুরনো হয়ে যায়, দুটোই হাওয়া হয়ে যায়, তখন কি হয়, ওই মোবাইলটার থেকে আমি যেটা নাম্বার ডায়াল করি, কি নাম্বার, *#06#, এই নাম্বারটা যদি আমি ডায়াল করি, হ্যাঁ, এটা আপনারা পরে আপনাদের ডিসপ্লেতে একটু দেখিয়ে দিতে পারেন, *#06#, ডায়াল করলেই সঙ্গে সঙ্গে আমাকে এখানে IMEI নাম্বারটা স্ক্রিনে ফ্ল্যাশ করে দেবে। ওই নাম্বারটা আমাকে কোথাও একটা লিখে রাখতে হবে। কালকে যদি আমার মোবাইলটা হারিয়ে যায়, আমি পুলিশে গিয়ে যদি ডায়েরি করি, ওই নাম্বারটা আমাকে মেনশন করে দিই, ওই হ্যান্ডসেট কোনো চোর ব্যবহার করতে পারবে না। কেন? ওটাকে ব্লক করে দেওয়া হবে। আর যে মুহূর্তে নতুন সিম ঢোকাবে, পুলিশের কাছে খবর চলে যাবে, ট্র্যাক চলে আসবে যে কে ঢোকালো, কোন লোকালিটি থেকে ঢোকালো, কোন টেলিকম টাওয়ারের সঙ্গে কানেক্ট করছে, পুরো অ্যাড্রেস, KYC সব বেরিয়ে যাবে। সুতরাং IMEI নাম্বারটা জানাটা খুব জরুরি। আরেকটা সাইট আছে CEIR, এই সাইটটা থেকে আমি যদি, আমার ফোনটা হারিয়ে গেছে, আমি ওই সাইটটায় লগ ইন করে আমি IMEI নাম্বারটা দিয়ে যে মুহূর্তে লগ ইন করবো, অপশন দেবে ব্লক ইউর হ্যান্ডসেট। যে মুহূর্তে হ্যান্ডসেটটা আমি ব্লক করবো, আর কিছু করতে পারবে না। শুধু তাই নয়, বিভিন্ন হ্যান্ডসেটের মধ্যে ম্যাক্সিমাম চোররা কি করে, হ্যান্ডসেটটা নিয়ে সুইচ অফ করে দেয়। হ্যান্ডসেটের মধ্যে সেটিং আছে যে সুইচ অফ করতে গেলেও পাসওয়ার্ড বা পিন লাগবে। সুতরাং এই যদি সেটিংগুলো আমি একটু ঘাটাঘাটি করি এবং এটাকে যদি অন করে দিই, ও সুইচ অফও করতে পারবে না, কারণ সুইচ অফ করতে গেলে ওকে পাসওয়ার্ড দিতে হবে। আরেকটা উপায় আছে, অ্যান্ড্রয়েড হোক বা আইফোন হোক, আমি আইফোনটাই বলছি, বা অ্যান্ড্রয়েডও হতে পারে। অ্যান্ড্রয়েডে গেলে গুগল, আইফোনে গেলে অ্যাপল। সাইটে গিয়ে ফাইন্ড মাই ফোন বলে একটা অপশান আছে। যদি আমি এটাকে চালু রাখি, সবসময় না নিজে একবার চেষ্টা করতে হয় বাড়িতে, যে আমার ফোনটা হারিয়ে গেল, কারণ হারিয়ে গেলে তখন সময় লাগবে বুঝতে। বাড়িতে এই যে আমি যে এই ফোনটা যে আমি নাম্বারটা দিয়ে ইমেল আইডির সঙ্গে কানেক্ট করিয়েছি, আমি যদি জিমেলে সেই ইমেলটা দিয়ে ঢুকে আবার সেই সেটিংস গিয়ে সিকিউরিটিতে গিয়ে তলার দিকে আছে ফাইন্ড মাই ফোন, যেই ক্লিক করব আমাকে দেখিয়ে দেবে ফোনটা এখন এক্স্যাক্টলি গুগল ম্যাপে কোথায় আছে। তো অনেক ফিচার আছে, কিন্তু মানুষ এগুলো জানে না বা জানতে চায় না। লাস্টে গিয়ে যখন হারিয়ে যায়, তখন দিশেহারা হয়ে যায়। কিন্তু এগুলো জানা খুব দরকার। ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল জানাটা জরুরি। আচ্ছা, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে বলছি বা ব্যাংক থেকে বলছি, আপনার অ্যাকাউন্ট থেকে একটা টাকা বেরিয়ে গিয়েছে, কিন্তু সেই নাম্বারে কোনো নেট ব্যাংকিং নেই। ধরুন সে একজন এজেড পারসন, তার মোবাইলে এরকম মেসেজ এসেছে বা ফোন এসেছে, টাকা কি সত্যি বেরিয়েছে? না, টাকা সত্যি বেরোয়নি, কিন্তু এরকম একটা ফোন এসেছে। আসুক না,
কত রাস্তায় চোরের আর অভাব যদি আছে বেরিয়ে নাকি? যায় তখন কি সম্ভব? হ্যাঁ, বেরিয়ে গেলে দেখতে হবে যে কিভাবে বেরোলো। প্রথম কথা হচ্ছে সে কি কোনো কিউআর কোড স্ক্যান করেছে বা কোনো লিঙ্কে ক্লিক করেছে। কারণ তার কোনো নেট ব্যাংকিং এটা একটা অদ্ভুত ব্যাপার বলি। সকালে উঠে কি করেন? হোয়াটসঅ্যাপ ঘাটেন। আর হোয়াটসঅ্যাপে কি করেন? সারা গুড মর্নিং মেসেজগুলো আসতে থাকে, সেগুলো ক্লিক 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 করতে থাকেন। ওই গুড মর্নিং মেসেজগুলো কে পাঠিয়েছে? যে পাঠিয়েছে সে কি বানিয়েছে? বানায়নি। কে বানিয়েছে সেও জানে না। সেও কোথা থেকে পেয়েছে, পেয়ে আবার 10টা লোককে পাঠাচ্ছে, সে আবার 100টা লোককে পাঠাচ্ছে। এই যে মানুষের ক্লিক করার অভ্যেসটা না খুব বাজে অভ্যেস। হ্যাঁ, মানে জানি না শুনি না, যা জানি না সেটাই ক্লিক করি। এই ক্লিক করেই মানুষ বিপদে পড়ে। মানুষের ফোন হ্যাক হয়ে যায়, মানুষের টাকা বেরিয়ে যায়। কারণ যারা বয়স্ক মানুষ তারা অতটা টেক স্যাভি নন, তারা বুঝতেও পারে না যে কোন লিঙ্কটার উপর ক্লিক করছে, রাইট? তো এই জায়গাটা খুব ডেঞ্জারাস। আর নাম্বার 2 হচ্ছে আরেকটা খুব বাজে দোষ আছে মানুষের, সেটা হলো আমি যদি বলি আপনি সবচেয়ে কাকে বেশি বিশ্বাস করেন, বাবা মা এইসব ছেড়ে দিলে আলটিমেটলি মানুষ বিশ্বাস করে হচ্ছে google.com-কে। এবার গুগল এমন একটা জায়গা যেখানে ম্যাক্সিমাম ফ্রড হওয়া এখন চলছে। হ্যাঁ, কারণ হ্যাকাররা বা স্ক্যামাররাও বুঝে গেছে যে মানুষ গুগলকে ব্লাইন্ডলি বিশ্বাস করে। তার জন্য ডিজিটাল মার্কেটিং করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে ওরা এমন এমন সাইটগুলোকে উপর দিকে তুলে আনছে যেগুলো ওদের তৈরি করা। আর মানুষ যখন কিছু সার্চ করছে, অ্যাকচুয়াল সাইট তলায় থাকছে, ওই ফেক সাইটগুলো উপর দিকে উঠছে, এবং ওগুলোতে ঢুকে যখন যা যা ফলো করছে, যে ফর্ম ফিল আপ করা বা ফোনে কল করা, ওরা ডাইরেক্টলি না জামতারা কল সেন্টারে ঢুকে যাচ্ছে। তো টাকা বেরিয়ে গেছে, আমি কিছু করিনি, এইটা না ওইটা সেই পেট ব্যথা করছে ফুচকা খাইনির মতো। আলটিমেটলি কিছু একটা কিছু করেছে গন্ডগোল। কথা বলতে বলতে হয়তো টেরই পাইনি যে ও কী করেছে, কিন্তু আমরা যখন এরকম কেসে দেখে কথা বলি আমরা বুঝতে পারি যে খানিকক্ষণ বাদে যে এক্স্যাক্টলি কোথায় ফলটা আছে। কিছু করিনি বলে আমার টাকা বেরিয়ে গেছে, এটা কোনোদিন সম্ভবই না। সাইবার ইনভেস্টিগেটররা কিভাবে পুলিশকে সাহায্য করে? অনেকভাবে করে, ডিপেন্ড করছে তার স্কিল কতটা আছে। এবার আমরা যেমন একটু আগে আপনি আপনার মোবাইল নাম্বারটা নিয়ে আমি কিছু তথ্য আপনাকে দিলাম, সেটাও একটা ইনফরমেশন, সেটাকে বলে ওপেন সোর্স ইন্টেলিজেন্স। যে আমি একটা লোককে চিনি না জানি না, তার নাম্বারটা বা ইমেল আইডিটা পেলাম, এবার তার সম্বন্ধে কতটা ইনফরমেশন আমি বার করতে পারছি, তার বাড়ি কোথায়, হ্যাঁ, ইনফ্যাক্ট বিগ বাস্কেটে আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, কবে লাস্ট কিনেছেন, সেসব ইনফরমেশন বেরিয়ে যাবে। এরকমও গন্ডগোল আছে। তো এইগুলোর থেকে না পুলিশের কাছে অনেক ইনফরমেশন চলে আসে, যেখান থেকে সে ইনভেস্টিগেশন করতে সুবিধা হয়। এটা এক। 2 হচ্ছে ডিজিটাল ফরেনসিক্স। একটা মোবাইল সিজ করে নিয়ে এসছে বা একটা ল্যাপটপ সিজ করে নিয়ে এসছে, সেই মোবাইলটার থেকে সে কি ওখানে ইনস্টল করেছে, সে কি কোন সাইটে গিয়ে সার্ফিং করেছে, তার যেসব ছবি সে ডিলিট করে দিয়েছে, লাস্ট কবে সে মোবাইলটা ফরম্যাট করেছে, তার অ্যাড্রেস বুক সব বার করে নেওয়া যায়। তো ওই যে মোবাইল যখন কেউ সিজ করে নিয়ে আসে তখন যে ডিজিটাল ফরেনসিক্স, এবার এটা কলকাতায় যদি আমি বলি লালবাজার বা ভবানী ভবন, এদের কাছে খুব ভালো এক্সপার্টাইজ আছে। কিন্তু যদি রিমোট এখন যে সমস্ত পুলিশ কমিশনারেটগুলো আছে সেখানে কিন্তু অতটা এক্সপার্টাইজ নেই। এইসব জায়গাতে ওরা কিছু হেল্প চায়। আরেকটা হেল্প চায় যে খুব একটা স্ট্রেঞ্জ কেসে আমরা হেল্প করেছিলাম পুলিশকে। কিছু সেলিব্রিটিদের মোবাইল হ্যাক হচ্ছিল। মানে হ্যাক কিরমভাবে, মানে তাকে বলা হচ্ছে যে তুমি এখন বাড়িতে এই ঘরে আছো, তুমি এখন এই টিভি দেখছো, তুমি এখন এই কথা বলছো, তুমি সারাদিন এই লোকটার সঙ্গে কথা বললে, এবং তারা খুব আতঙ্কিত হয়ে গেছিল। তারা মোবাইল ফরম্যাট করছে, মোবাইল চেঞ্জ করছে, তাতেও কিছু সমস্যার সুরাহা হচ্ছিল না। এবং পুলিশকে যখন ফোন করেছে তাদেরকে বলে তুমি তো এক্ষুনি পুলিশকে ফোন করলে, তোমাকে আরও দেখাচ্ছি কি করা যায়। হ্যাঁ, তো তারা প্রচণ্ড আতঙ্কিত হয়। তো আমাদের ওরা পুলিশ একটু কনফিউজড হয়েছিল যে কীভাবে হলো ব্যাপারটা, তখন আমরা একটু হেল্প করেছিলাম। দেখা গেল যে মোবাইলটা হ্যাক হয়নি, ওর বাড়ির রাউটারটা হ্যাক হয়ে গেছে। কারণ রাউটারটা সুইচ অফ করে না, রাউটারটা পাসওয়ার্ডও খুব বেশি স্ট্রং দেয় না, অ্যাডমিন 1 2 3। তো যদি রাউটারটাই হ্যাক হয়ে যায়, ওই রাউটার থেকে বিভিন্ন ডিভাইসে ঢুকে যাচ্ছে। আর এখন কি হচ্ছে না, এখন সবই স্মার্ট হয়ে যাচ্ছে, স্মার্টফোন, স্মার্ট টিভি, শুধু আমরাই স্মার্ট হচ্ছি না। তো এই জায়গাটা একটা খুব গন্ডগোল হয়ে যাচ্ছে। আর যেহেতু আমরা এতটা ক্যাজুয়াল ডিভাইসগুলো নিয়ে যা খুশি ক্লিক করছি, যা খুশি ইনস্টল করছি,
মোবাইলে কোনো অ্যান্টিভাইরাস নেই, মোবাইলে কোনো প্রোটেকশন নেই, আমার স্মার্ট টিভিটাও তো কোনো প্রোটেকশন নেই, কোথাও কোনো প্রোটেকশন নেই, রাউটারে কোনো পাসওয়ার্ড ঠিকঠাক দেইনি। লাস্ট টাইম কবে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করেছেন নিজেও মনে করতে পারবেন না, রাইট? এমনও মানুষেরা সিসিটিভি ব্যবহার করে, সেই সিসিটিভিগুলো ফোন থেকে চেক করে, রাইট? সেই সিসিটিভির পাসওয়ার্ড অ্যাডমিন 123, তো ও যদি নিজের ফোন থেকে করে আমি কেন পারবো না করতে? তো মানে তোকে সবাই ওয়াচ করছে বাড়ির মধ্যে বসে বসে। তো এইগুলো মানুষের কাছে একদম কোনো আইডিয়াই নেই, এবং তার জন্য খুব বাজেভাবে ওরা যেটা হয়তো সিকিউরিটির জন্য ইনস্টল করেছে সিসিটিভি, দেখা গেলো সেই সিসিটিভিটাই ওর কাছে খুব মানে বাজে জিনিস হয়ে গেছে। একটা এরকম কেস হয়েছিল অনেক দিন আগে, আমি একটা টেলিভিশন চ্যানেলে গিয়েছিলাম, সেখানে জুয়েলারি দোকানে চুরি হয়েছে। তো আমি বললাম আমি তো সাইবারের লোক, তো জুয়েলারি দোকানের চুরির সঙ্গে আমার কি সম্পর্ক? দেখা গেল যে জুয়েলারি দোকানের যে সিসিটিভিটা সেটা আগে হ্যাক হয়ে গেছে, কারণ ওটা রিমোটলি চেক করা যেত। তো রিমোটলি চেক করে তখন পাসওয়ার্ড এত উইক ছিল যে ওটা হ্যাক করে দিয়েছে। চোর যখন ঢুকেছে রিমোটলি হ্যাকাররা ওকে বলে দিয়েছে যে চাবিটা ওখানে আছে, ওই আলমারিটার মধ্যে জিনিস রাখা আছে, এই টাইমে বেরোবি, এই টাইমে ঢুকবি, এবং বাইরের সিসিটিভি থেকে দেখছে যে কেউ আসছে কি যাচ্ছে না। তো পুরোটাই ওরা বাইরে থেকে মনিটর করেছে, এবং এত স্মুথলি চুরি করে বেরিয়ে গেছে যে যেটা সিকিউরিটির জন্য ওরা লাগিয়েছিল সেটাই ওদের সিকিউরিটির মানে কমিয়ে দিয়েছে। তো এখন যত ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগোচ্ছে আর সব কিছুই স্মার্ট হোম, স্মার্ট সিটি, মানুষ যদি স্মার্ট না হয় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। আচ্ছা, এথিক্যাল হ্যাকিং নিয়ে যারা পড়ছে তাদের আগামীতে ভবিষ্যৎ এবং চাকরির কি স্কোপ আছে যারা দেখছে? আমি তো অলরেডি যেটা বললাম যে 25 লাখ লোক দরকার, মানে এথিক্যাল হ্যাকিং শিখতে গেলে কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে? এটা এথিক্যাল হ্যাকিং এখন ম্যাক্সিমাম কলেজগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাইবার সিকিউরিটি বা ডিজিটাল ফরেন্সিক্স নিয়ে অলরেডি 4 বছরের বিটেক চালু হয়ে গেছে, এবং এটার ভবিষ্যৎ খুব ভালো। কেননা যত দিন যাবে ক্রাইম বাড়বে, এবং অ্যান্টি ক্রাইমের যারা কাজ করছে তাদেরও ডিম্যান্ড খুব বেড়ে যাবে, এবং স্যালারি আকাশ ছোঁয়া, অলরেডি প্রচুর স্যালারি বেড়ে গেছে। স্ট্রিম থেকে ছেলেমেয়েরা এখানে আসতে পারবে? আমার এইখানে একটি ছেলে আছে, নেপালি ছেলে, ছেলেটি ইংলিশ অনার্স, কিন্তু সেই ছেলেটিও যখন একটা সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে বেরোলো 1 বছরে, আমি কিন্তু দেখছি তার ইমিডিয়েট চাকরি মানে তারা পেয়ে যাচ্ছে, এবং ভালো চাকরি পাচ্ছে। যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপারের থেকে অন্তত 3-4 গুণ বেশি মায়না পাচ্ছে। সুতরাং আমি বলবো যে বিটেক বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হলে তো ভালো, কিন্তু এই মোমেন্টে যা ক্রাইসিস আছে, যে স্কিল শর্টেজ আছে, এখানে কিন্তু এখনও আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড, কমার্স তো মারাত্মকভাবে, কারণ কমার্সের এরা পাশ করে অডিট করে, এখন আইএস অডিট ছাড়া অডিট হয় না। হ্যাঁ, এখন শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কেউ যদি হয় সে ব্যাংকে গিয়ে অডিট করতে পারবে না, কারণ ব্যাংকে এখন আইএস অডিট দরকার, মানে ইনফরমেশন সিকিউরিটি অডিট। তো ওদের ওখানে ওরা এখন ম্যাক্সিমাম চার্টার্ড অ্যাকাউন্টরা কিন্তু এথিক্যাল হ্যাকার খুঁজছে। ডিজিটাল ফরেন্সিক্সে ফরেন্সিক অডিট হয়, সেখানেও প্রচুর ডিম্যান্ড মারাত্মক এখন চালু আছে। তো আমি বলবো যারা ফরেন্সিক শিখছে বা যারা সাইবার সিকিউরিটি শিখছে বা যারা পেনিট্রেশন টেস্টিং শিখছে, আগামী 10 বছরে এদের দিনকে দিন এদের ডিম্যান্ড বাড়বে, স্যালারি বাড়বে। একজন ফ্রেশার 2.5 থেকে 5 লাখ টাকাও মতো পাওয়ার মতো অবস্থা দাঁড়িয়ে আছে, যেটা কোনোদিন স্বপ্নেও কোনো সফটওয়্যার ডেভেলপার ভাবতে পারবে না। শিলিগুড়িতে এমন কেউ আছে যে এখন কাজ করছে? শিলিগুড়িতে প্রচুর আছে যারা কাজ করছে। আমরা এই ইন্ডিয়ান স্কুল অফ অ্যান্টি হ্যাকিংটা, এটা হচ্ছে বাঘাযতীন পার্কের ঠিক পাশে রেজিস্ট্রি অফিসের উপরে। আমরা 6 বছর ধরে এখানে করছি, এবং এখানে আমাদের ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা কোর্সও চলছে সাইবার সিকিউরিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির সঙ্গে টাই আপ করে করেছি আমরা। এবং ভবিষ্যতে মানে নেক্সট ইয়ারে আমরা এমএসসি চালু করব অন সাইবার সিকিউরিটি। এই কলকাতায় আমাদের বিএসসি আছে 4 ইয়ার্স অন ডিজিটাল ফরেন্সিক্স। তো এখানে আমি বলবো যে আপনারা আমাদের অফিসে আসুন, আমাদের ল্যাবটা দেখুন, হ্যাঁ, এথিক্যাল হ্যাকারদের সঙ্গে কথা বলুন। এখানে খুব ভালো ভালো এথিক্যাল হ্যাকার আছে যারা কাজ করছে, এবং যারা পাশ করে এখন অবধি বেরিয়েছে তারা কিন্তু ভালো ভালো জায়গায় কাজ করছে। বম্বে, পুনে, কলকাতাতেও অনেকে কাজ করছে, শিলিগুড়িতেও 1-2 জন কাজ করছে ওয়ার্ক ফ্রম হোম করে, কারণ এত ডিম্যান্ড বেড়ে গেছে বলে এখন ওরা বাড়ির থেকেও অ্যালাউ করছে, মানে ওয়ার্ক ফ্রম হোম করেও তুমি কাজ করে দাও আমাদেরকে। ইকোসিস্টেম আস্তে আস্তে তৈরি হচ্ছে, এবং আগামী দিনে আমার মনে হয় এখান থেকে প্রচুর ভালো ভালো ছেলে বেরোবে। ইনফ্যাক্ট শিলিগুড়ি
থেকে প্রচুর টেবিল টেনিস প্লেয়ার বেরিয়েছে, হুম 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 চেস প্লেয়ার বেরিয়েছে, এই ছোট্ট শহর, টায়ার 2 সিটি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার যদি হুম হুম থাকে না, সেখান থেকে কিন্তু ট্যালেন্ট সবসময় উঠে আসে। তো আমরা এখানে যে স্কুলটা বানিয়েছি, আমাদের এখানে প্রায় 2,500 স্কোয়ার ফিটের একটা অফিস এবং ল্যাব আছে। সেখানে এসে যারা এই সাইবার সিকিউরিটি নিয়ে আগ্রহী তারা আসতে পারে। ইনফ্যাক্ট আমরা কলকাতা পুলিশকে ট্রেনিং দিয়েছি, সিআইডিকে ট্রেনিং দিয়েছি, আমরা স্টেট ফরেন্সিক ল্যাবকে ট্রেনিং দিয়েছি, আমরা যারা ইনকাম ট্যাক্সের লোককে ট্রেনিং দিয়েছি, সিআরপিএফকে ট্রেনিং দিয়েছি, এবং প্রচুর প্রাইভেটও প্রচুর ট্রেনিং দিয়েছি, পিডাব্লিউসি থেকে আরম্ভ করে এম জাংশন থেকে আরম্ভ করে। তো প্রায় 1,200 লোককে বছরে আমরা ট্রেনিং দিই। এখান থেকেও আমরা শিলিগুড়িতে যেটা অফিসটা খুলেছি, এখানেও আমাদের প্রায় 100 মতো ছেলেকে আমরা ট্রেনিং দিচ্ছি। এবার শিলিগুড়ির বাচ্চারা কমই আসছে, ম্যাক্সিমামই দেখছি দার্জিলিং, সিকিম বা এই মালদা এইসব জায়গার থেকে ছেলেরা দূর দূর থেকে এসে পড়াশোনা করছে। আমি চাই শিলিগুড়ির যারা বাচ্চা তারাও এখান থেকে আস্তে আস্তে আসুক এবং শিখে ভালো চাকরি বাকরি করুক। আচ্ছা, সাবধানতা অবলম্বন কিভাবে করবেন দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? 2-3টে পয়েন্ট বলি। প্রথম কথা হচ্ছে যে ওটিপি কাউকে দেবেন না সামনাসামনি যদি না দেখতে পান। কেউ কিউআর কোড যদি স্ক্যান করে পাঠাতে বলে, সেখানে যদি সামনাসামনি আমি লোকটাকে না চিনি, দুম করে কিউআর কোড বা স্ক্যান বা লিঙ্কে ক্লিক করা উচিত নয়। নাম্বার 3 হচ্ছে আমি আধার কার্ড কাউকে শেয়ার করবো না। প্যান আধার কার্ড শেয়ার করলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার আধার কার্ড এবং বায়োমেট্রিকটাকে আমি লক করে রাখবো, খুব ইম্পর্টেন্ট। আমার যে ক্রেডিট কার্ডের ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা আমি লক করে রাখবো। আমি অনলাইনে কেউ যদি আমাকে কোনো কাজ করতে প্রেশার করে, ওরা একটা না মেন্টাল প্রেশার করে, ক্রিয়েট করে মেন্টাল প্রেশার, যে এক্ষুনি করুন এক্ষুনি করুন, এইটা সবচেয়ে বড় রেড ফ্ল্যাগ। এইটা আমি কখনো করব না। অনলাইনে যদি কোনো হোটেল বা কিছু বুকিং করি, তাহলে 2-3টে সাইট থেকে চেক করে নেব যে কোনটা অ্যাকচুয়াল নাম্বার। একটা সাইট থেকে ব্লাইন্ডলি একটা নাম্বারকে বিশ্বাস করে তাকে টাকা দিলে কিন্তু সর্বনাশ হবে। এবং সবসময় যখনই একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হচ্ছে, সেই ব্যাংকের প্রথম দিনই জিজ্ঞেস করা উচিত যে আমার কাস্টমার সাপোর্ট নাম্বার কোনটা, সেটা সেভ করে রেখে দেওয়া মোবাইলে। অঘটন ঘটলে সবার আগে সেই নাম্বারটাকে আমাকে ডায়াল করা উচিত। এবং তারপরে 2-3টে স্টেপ আছে, মানুষের যদি টাকা চলে যায়, একটা নির্ধারিত স্টেপ যদি ফলো করে টাকা কিন্তু ফেরত পায়। স্টেপটা বলে দিচ্ছি। আমি যে মুহূর্তে জানলাম টাকাটা ডেবিট হয়ে গেছে, আমার কাছে SMS চলে এলো, সঙ্গে সঙ্গে আমি, এবং এটা হচ্ছে ফ্রাইডে করে, ম্যাক্সিমাম চুরি ফ্রাইডে রাত্রিবেলা হয়, ফ্রাইডে বা স্যাটারডে, সানডে ব্যাংক বন্ধ, ম্যাক্সিমাম ব্ল্যাক ফ্রাইডে অ্যান্ড ব্ল্যাক স্যাটারডে। হ্যাঁ, ফ্রাইডে স্যাটারডে ডবল সাবধান থাকা উচিত। আচ্ছা, যদি টাকা বেরিয়ে যায়, সবার আগে ফোন করতে হবে 1930 ন্যাশনাল হেল্পলাইন নাম্বার 1930, অথবা cybercrime.gov.in লগ ইন করে আমাকে রেজিস্টার করতে হবে আমি কি হয়েছে, যেখানে আমার টাকাটা বেরিয়ে গিয়েছে, এটা ইউপিআই হতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, এটা পরিষ্কার লিখতে হবে। যে মুহূর্তে করব, উল্টো দিকের ওই অ্যাকাউন্টটা অটোমেটিক ফ্রিজ হবে, বাট টেম্পোরারি ফ্রিজ হবে 24 ঘন্টার জন্য। এবার আমায় কি করতে হবে, চলে যেতে হবে নিকটবর্তী সাইবার সেলে। যে মুহূর্তে সাইবার সেলে আমি চলে গেলাম, ওখানে আমাকে ফিজিক্যালি কমপ্লেন লজ করতে হবে। ওরা একটা জিডি দেবে, জেনারেল ডায়েরির নাম্বার দেবে। ওই 1930 যখন আমি রেজিস্টার করেছি, ওখান থেকেও একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে। এই দুটো নাম্বার নিয়ে আমাকে ব্যাংকে গিয়ে জমা দিতে হবে যে এই অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে, আপনি ইমিডিয়েটলি কল করে এখান থেকে টাকাটা রিভার্স করুন। এটা যদি আমি 24 ঘন্টার মধ্যে করি, তাহলে উল্টো দিকের অ্যাকাউন্ট থেকে এটিএম থেকে টাকাটা বার করতে পারে না। যদি 24 ঘন্টার মধ্যে করি, তাহলে অ্যাকাউন্টটা ফ্রিজ হবে। পুলিশ এবং ব্যাংকার দুজনে মিলে ওই টাকাটাকে রিভার্স করার চেষ্টা করবে, এবং টাকাটা রিভার্স হয়েও যায়। এখন অব্দি আমি দেখেছি হয়ে যায়। যদি ডিলে করি, যে আমি 1930-তে কল করা 3-4 দিন বাদে পুলিশ কমপ্লেন করলাম, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওটা ফ্রিজটা সরে যায়, টাকাটা বার করে নেয়। এইটা ফলো করা উচিত। যদি ব্যাংক হেল্প না করে, ইমিডিয়েটলি গুগলে গিয়ে RBI কমপ্লেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সাইটটা আছে, ওখানে কমপ্লেনে গিয়ে ব্যাংকের নামে যে মুহূর্তে ব্রাঞ্চ এবং ব্রাঞ্চ ম্যানেজারের নামে কমপ্লেন করব, ওই ব্রাঞ্চ ম্যানেজার পরের দিন বাড়ি চলে আসবে।
রিজার্ভ ব্যাংকের খুব সোজা নিয়ম আছে। দুদিন আগে আমি একটা সেশন করছিলাম, এখানে একজন ব্যাংকার ছিলেন, উনি খুব সোজা বললেন, আরবিআই এখন কোনো ব্যাংকে পেনালাইজ করে, মানে কোনো ব্যাংকে কম্পেনসেট করতে বলে না, ব্যাংকটা বন্ধ করে দেয়। যদি কোনো ব্যাংকের নামে কমপ্লেন হয়, ব্যাংক যদি সেখানে অ্যাকশন না নেয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সঙ্গে সঙ্গে সেই ব্যাংকটা বন্ধ করে দেয়। সুতরাং ব্যাংকের প্রচুর ভয় আছে। সাইবার ক্রাইম প্রচুর ধরনের হতে পারে, নানাভাবে প্রচুর মানুষ আপনাকে দেখছে, কোনো কিছুই সিকিওর নেই। আছে সিকিওর, সিকিউরিটি আপনার হাতেই রয়েছে। আপনাকে তার জন্য সাবধান থাকতে হবে, ভয় কম পেতে হবে, ওটিপি শেয়ার একদম করবেন না। এমন বিভিন্ন ধরনের আজ আমরা জানলাম সিকিওর কি করে থাকবো নিজেরা। আজ ছিলেন আমাদের সাথে আলোচনাতে ডক্টর সন্দীপ সেন। আশা করব আপনারাও অনেকটা জেনেছেন এবং এবার থেকে সিকিউরিটি আপনারাও মেনটেন করবেন। চোখ রাখুন শিলিগুড়ি টক্সে, শিলিগুড়ি লাইভের আমাদের এই নতুন পথ চলা। আবার হাজির হব অন্য কাউকে নিয়ে অন্য আরেকটি এপিসোডে। ততক্ষণের জন্য বিদায় দিন আমাকে। নমস্কার।